গল্পের নাম কি? গল্পের নাম হচ্ছে প্রতিধ্বনি। বিধুশেখর বাবু অনেকদিন হলো আর গায়ে দেখা যাচ্ছে না। এমন সময় দুটি ব্যক্তি এই কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে পথ দিয়ে এগিয়ে চলেছে আর বিড়বিড় করে বলছে, বিধুশেখর বাবু কোথায় গেল? অনেকদিন হলো কোনো খোঁজ খবর নেই। ঠিক তখনই সাইকেল চড়ে একটা ব্যক্তি উত্তর দিক থেকে আসছিল। এমন সময় সঞ্জীব বাবু বলছেন, এই তোরা জানিস না, বিধুশেখর বাবু তো কলকাতায় গিয়েছেন। 3 দিন হলো মুদিখানার দোকানে মাল তুলবেন, তাই জন্য কলকাতায় গিয়েছেন, তোরা জানিস না? বলছেন, কই বলে যায়নি কারোর, প্রায় 1 মাস হতে গেল, অথচ বিধুশেখর বাবু কোনো দেখা নেই। মানুষটা গেল কোথায়? এই কথাগুলো যখন আলোচনা হচ্ছে তখন প্রায় বিকাল হয়ে এসেছে। পশ্চিম দিকে সূর্য প্রায় অস্ত যাবো যাবো ভাব, অনেক গধূলি বেলা। মাঠ থেকে গরুগুলি সব বাড়ির দিকে যাচ্ছে, সঙ্গে চাষি ভাই রয়েছে, তাদের স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে, হাতে কারো ধানের ছড়া, কারোর হাতে পাটের একটি বোঝা, কারোর ঝুড়ি ভরা কুমড়ো চাষের ক্ষেত্র থেকে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। প্রকৃতি দেবী যেন সেই সময় কিছুটা ক্ষুব্ধ হয়ে হঠাৎ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির প্রচন্ড গতিতে সমস্ত চাষি ভাইরা যার মতো বাড়ির দিকে সুর লাগিয়েছে। সঞ্জীব বাবু কি করবে, সাইকেলটা দ্রুত সিটের ওপর বসিয়ে তাড়াতাড়ি করে প্যাডেল করে বাড়ির দিকে যাবে, এমন সময় এসে পিছলে রাস্তার ওপর গরম করে পড়ে এত জোর পড়েছে কোমরে লেগে গিয়েছে। কোমরে হাত ফেলাতে বলাতে সাইকেলটা নিয়ে জাহাজ করে পাশের দোকানের ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করেছে। মনে মনে ভেবেছিল যে দোকানে মনে হয় মালিক আছে, কিন্তু দোকান ফাঁকা, দোকানে কেউ নেই। দরজাটা এমন ভাবে বন্ধ করে দিয়েছে ভিতর থেকে টানতে আর খোলে না। সঞ্জীব বাবু মনে মনে ভাবছে, খুলছে না কেন, দরজাটা বন্ধ করলাম, খুলছে না কেন, কি করে বন্ধ করলাম, খুলছে না কেন। মনে মনে একটা অজানা ভয় কাজ করছে। বুকের কোনটা করছে, কিন্তু অস্ফুট করে উচ্চারণ করতে পারছে না যে আমার ভয় লাগছে। এটা কোনো মতেই সঞ্জীব বাবু মানতে পারছে না যে আমার ভয় লাগছে। মুখ থেকে উচ্চারণ করতে পারছে না যে আমি ভয় পাচ্ছি, কিন্তু ও জানে যে ওনার ভয় লাগছে। কত সাহসী একজন ব্যক্তি না, এই সামান্য ঘরের ভেতরে বন্ধ হয়ে মনে মনে ভয় লাগছে এই কথা যদি কেউ জানতে পারে, তাহলে তো পাড়ায় আর কোনো সম্মান থাকবে না। এত সাহসী একটা লোকের নাকি ভয় লাগছে, তাই জন্য উনি মনে মনে কোনো কিছুই মানতে পারছেন না। প্রায় 15 মিনিট অতিক্রান্ত, দরজা খোলে না। অনেকবার টান দিয়েছে, দরজা খুলছে। বাধ্য হয়ে সঞ্জীব বাবু অন্য কোনো দরজার দিকে আছে কিনা সেই দিকে নজর দিচ্ছে একটা একটা করে। দেখছে কোনো জায়গায় দেয়াল নরম আছে কিনা, মাটির দেয়াল, মাটির ঘর ঠুকে ঠুকে একটা করে দেখছে কোনো জায়গায় নরম আছে কিনা।
ঘুষি মেরে ভাঙা যায় বা লাঠি মেরে ভাঙা যায়, কিন্তু দেখছে না মোটামুটি মাটির ঘর হলেও শক্ত হোক। ছিটে বেড়া কোনো না কোনো জায়গায় আছে, কিন্তু ছিটে বেড়ার পিছনে দেয়াল রয়েছে, সেটা সামান্য একটা দরজা, কোনো কোনো জায়গায় জানলা আছে, কোনো জায়গায় বেরোনোর জায়গা নেই। সঞ্জিত বাবু মনে মনে ভাবছে, দোকানটা কিসে, দোকানটা আসলে এখানে কি হতো। সেটার মনে যখন প্রশ্ন এলো, দেখে না সেটা চায়ের দোকান। অনেক চারিদিকে খুঁজে খুঁজে দেখে না কোনো জায়গায় কি একটা কোনো লোহার কোনো কিছু নেই যে মেরে দেয়ালটা ভাঙবো। দেখে না পুরো ঘর সাফ, শুধু একটা জিনিসই রয়েছে, একটা স্টোভ রয়েছে আর একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি, আর কিচ্ছু নেই। 2-3 মিনিট ধরে ঘরের চারপাশে কিছু খুঁজে খুঁজে দেখে না একটা জলের গ্লাস রয়েছে আর একটা ছোট মতন বোতলে জল রয়েছে। মনে মনে ভাবছে সঞ্জীব বাবু, কেউ থাকে এখানে, নিশ্চয়ই কোনো সময় এখানে আসে, তারপর আবার বেরিয়ে যায়। কে থাকে? তিনি কি আজকে রাত্রিবেলা আসবেন? যদি আসেন তাহলে কি হবে? তখন কি তিনি আমার এই উপস্থিতি মেনে নেবেন? যদি না নেয় তখন আমি কি করব? আমি তখন কোথায় যাব? সেই ব্যক্তি কি আমার চেয়েও শক্তিশালী? এই কথাগুলো মনে মনে তিনি ভাবছেন। কে ভাবছেন? সঞ্জীব বাবু। ঠিক তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়ছে। টক 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 টোকা পড়েছে। দরজা মনে হচ্ছে সঞ্জীব বাবুর বাইরে থেকে কেউ খোলবার চেষ্টা করছে। তখন সঞ্জীব বাবু কি করবে ভেবে না পেয়ে, একটা মাদুর ছিল, সেরা মতন মাদুর যাতে নিচে পাতা ছিল, সেই মাদুরটার ভেতর ঢুকে দিয়ে মাদুরটা টেনে চিপিয়ে নিয়ে দরজার ঠিক পাশে দেয়ালে চারে চুপচাপ ফুটি মেরে বসে আছে। পরিষ্কার মাদুরের থেকে ছোট্ট করে ফাঁক করে নিয়ে পরিষ্কার দেখলো একটা প্রায় বিশাল লম্বা একটা চেহারার মানুষ দরজা খুলে ভেতরে ঢুকছে। সঞ্জীব বাবু মনে মনে ভাবছে, দরজাটা খুললো কিভাবে? দরজা আমি কতবার ধরে টানলাম, খুলছে না, অথচ এই ব্যক্তিটা দরজা খুলে ফেললো। আবার মনকে প্রবোধ দিচ্ছে, শক্তিশালী মানুষ, তাই হয়তো দরজা খুলে ফেলেছে, আমার হয়তো শক্তি নেই হয়তো। কিন্তু সঞ্জীব বাবু মনে মনে জানে যে তিনি খুবই শক্তিশালী একজন মানুষ। কিন্তু ওনার ওই উচ্চতা এবং দেহের যে গরম দেখে সঞ্জীব বাবু প্রায় মনে মনে ভীতই হয়েছে। এহেন পরিস্থিতিতে সঞ্জীব বাবুর মনে শুধু একটাই প্রশ্ন, কি করে বাইরে যাব? বাইরে না যাওয়া পর্যন্ত কোনো শান্তি নেই। এই অশান্তময় পরিস্থিতিতে সঞ্জীব বাবুর মনে কোনো শান্তি নেই। অচেনা মানুষটা ভেতরে ঢুকেই, কে আছো ঘরে? মনে হচ্ছে ঘরে কেউ এসেছিল। কে এসেছিল আমার ঘরে? তার পরিচয় কি? সে কি এখনো ঘরের মধ্যে আছে? যদি থাকো বেরিয়ে এসো, এখনো বলছি বেরিয়ে এসো। যদি পরে আমি খুঁজে পাই তাহলে কিন্তু আস্ত রাখবো না, এই কথা জানাচ্ছি। এই শেষ বাক্যগুলো সঞ্জীব বাবুর কর্ণকুহর ভেদ করে মস্তিষ্কে পৌঁছে গেছে। যদি শেষে না বেরোতে পারি, আমার তো আস্ত রাখবে না, যদি খুঁজে পেয়ে যায়। এই ভয়ে সঞ্জীব বাবু বাইরে ঝামেলা মুড়ি থেকে বাইরে এসে বলছে, আমি আছি। সঞ্জীব বাবু তো অবাক,
কই, লোকটা কই? বললো তো আমি আছি, কিন্তু কাকে বললো আমি আছি? ঠিক পর মুহূর্তেই আওয়াজ আসছে, তুমি কেন ঢুকেছো ঘরের মধ্যে? তুমি কি চাও? সঞ্জীব বাবু বলছেন, বৃষ্টির জন্য আমি ভিজে যাওয়ার ভয়ে ঘরে ঢুকে পড়েছি। কেন, আর অন্য কোনো ঘর ছিল না? শুধু এই ঘরটাই দেখতে পেলে? বলছে না, আসলে সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, প্রায় অর্ধ ভেজা অবস্থায় সামনে এই ঘরটাই দেখতে পেলাম। ঠিক আছে ঠিক আছে, বেশি তর্ক করতে চাই না, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, না হলে আমি। আর কিছু না বলে ওখানে সমাপ্ত করে এমন একটা শব্দ হলো যেন সেই লম্বা বড় চেহারার ব্যক্তিটা কোনো একটা জায়গায় ধপাস করে বসে পড়ল। সঞ্জীব বাবু এখন মনে মনে ভাবছেন, তাহলে আমি ভেজলা মুড়ি থেকে ভেতর থেকে ছোট গর্তে করে ফাঁক করে দেখলাম মানুষটা অনেকটা লম্বা চেহারার, কিন্তু এখন বাইরে এসে মানুষটাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল মানুষটা? মনের মধ্যে এই সন্দেহ হওয়ার পরে সঞ্জীব বাবু বলছে, আপনি কি অদৃশ্য হতে পারেন? সেই বড় লোকটা বলছে, হ্যাঁ আমি পারি, আমি সর্বকলায় সিদ্ধ একজন ব্যক্তি, আমার নাম শ্রী তপেশ কুমার বন্দ্যোপাধ্যায়, আমি হলাম একজন তান্ত্রিক, তন্ত্র সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি, আমি আমার ইচ্ছা মতো রূপ বদলাতে পারি, ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারি, যদি আমি ইচ্ছা করি তোমাকে আমি এক্ষুনি পঞ্চত্ব লাভ করাতে পারি। এই বলেছে পঞ্চত্ব লাভ করাতে পারি, সঞ্জীব বাবুর তো আত্মারাম খাঁচা, কারণ সঞ্জীব বাবু ভালোই জানে পঞ্চত্ব মানে কি। সঞ্জীব বাবু তখন মনে মনে বলছে, আমি তো জানি পঞ্চত্ব মানে হলো মৃত্যু, স্বয়ং জমকে ডাকা। আমি পঞ্চত্ব এক প্রকার অন্যয়ের সুরে সেই অচেনা মানুষটিকে বলছে, দয়া করে আমার প্রাণ দান করুন, আপনি যা বলবেন আমি তাই। তাই করবি? ঠিক আছে, তুই এই ঘরেই থাক, তোর ঘর থেকে আর কখনো বের হতে হবে, আমি যা বলবো তুই আমার আদেশ মতো কাজ করবি, আজ থেকে তুই আমার কৃতদাস পরিণত হবি, আমার অনুষঙ্গ অর্থাৎ অনুষঙ্গী রূপে তোর পরিচয় হবে। তোর নাম কি? বলছে, আমার নাম শ্রী সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়। বলে, ভালোই তো হই, তুইও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, দুই ব্রাহ্মণে মিলে চল নতুন যুগ শুরু করি, আজ থেকে তুই হলি আমার চেলা, আমি হলাম তোর গুরু, গুরু এবং শিষ্য মিলিয়ে নতুন যুগের সূচনা হবে, আমিও তোকে তান্ত্রিক শিক্ষায় শিক্ষিত করব। কিন্তু সঞ্জীব কুমার তো চায় না, তার সংসার রয়েছে, বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী সবাই রয়েছে। বাধ্য হয়ে সঞ্জীব তখন মনে মনে বলছে, হে ঈশ্বর, আমাকে কোথায় ফেলে? আমার যে ভরা সংসার, সেই সংসার ফেলে আমি এই সন্ন্যাসিত্ব কিভাবে বরণ করবো? এ তো এক প্রকার অধর্ম। এই মনের কথা তান্ত্রিকটি বুঝতে তখন বলছে, কিরে বেটা, তুই ভাবছিস বাড়িতে তোর স্ত্রী পুত্র কন্যা রয়েছে, তুই সংসার ছেড়ে আসতে পারবি না, সেই কথা ভাবছিস তো? তাহলে শোন, আমার বাড়িতে স্ত্রী পুত্র কন্যা সবাই, আমিও একজন সংসার, কিন্তু আমি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে আজ জগৎকে
আরো সুন্দর করবার জন্য কাজ করবি আমার সঙ্গে। তুই এই কাজ যদি করিস তো আর তান্ত্রিকের কথায় কিছুটা আশ্বস্ত হয়ে সঞ্জীব কুমার বলছে, মহাশয় আমাকে কি করতে হবে? কিচ্ছু না, শুধু প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমার কাছে আসতে হবে, 1 ঘন্টা বসবি, আমি যে সমস্ত কাজগুলো করবো আমাকে সাহায্য করবি, চলে যাবে। তো আমি তার বদলে কি পাবো? আমার তো সংসার রয়েছে, সবকিছু রয়েছে, আমি তার বদলে কি পাবো? তুই কি চাস? বলছে আমি শুধু একটাই জিনিস চাই। বলছে কি? আমাকে প্রত্যেক দিন 200টি করে টাকা দিতে হবে, কেননা আমার সংসারে প্রচুর টান, তাই আমাকে প্রতিদিন 200টি করে টাকা দিতে হবে। যদি পারেন তাহলে আজ থেকে আমি আপনার শিষ্য বলে নিজেকে পরিচয় দিতে রাজি আছি। তান্ত্রিক মহাশয় এবার নিজের রূপে ফিরে এসে বলছে, দেখ তবে আমার চেহারা। বলছে আমি আপনার শুধুমাত্র গলা থেকে পা পর্যন্ত আপনাকে দেখেছি, ছেঁদলার ভেতর থেকে। এখন আপনার পুরো মুখবয়ব দেখলাম। এ কি দেখলাম? কি রে বেটা, কি দেখলি? আমি কে? এই যে স্বয়ং তার দাদু, মানে মামা তার মায়ের বাবা, তপেশ কুমার চট্টোপাধ্যায়। দাদুকে এই অবস্থায় দেখে মনে মনে অত্যন্ত আনন্দ হচ্ছে, এদিকে আবার মনে মনে দুঃখ হচ্ছে যে তার মানে দাদুকে প্রায় 1 বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছিল, তারপর তিনি এই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে আজ এখানে। এবার মনে মনে ভাবছে, তাহলে কি সেই বিধুশেখর বাবু 1 বছর আগে চলে গিয়েছিল, সে কি এরকম কিছু করবে? বিধুশেখর তো সংসারী মানুষ, তারও কি পুত্র কন্যা রয়েছে। আচ্ছা আচ্ছা, বিধুশেখর বাবুকে কি তপেশ কুমার চট্টোপাধ্যায় কি শিষ্য বানিয়েছে? এই কথাগুলো মনে মনে যখন খচখচ করছে, তখন বলবে কি না বলবে না সেটা নিয়েও ভাবছে। যদি এক্ষুনি কিছু বলে, তার মনের ভিতরে এই সন্দেহ না রাখতে পেরে জিজ্ঞেস করছে, আচ্ছা মহাশয়, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি তো আমার দাদু। বলছে, হ্যাঁ আমি তো তোর দাদুই হই, যখন তুই খুব ছোট। আমি তো ঘর ত্যাগ করেছিলাম, তারপর আর ফিরিনি। আমি তোকে বললাম না আমার স্ত্রী পুত্র কন্যা সবাই আছে, কেন ফেরেননি? আমি সংসারের মায়া ত্যাগ করেছি। সংসার ত্যাগ করিনি, আমি সংসারের জন্যই তো কাজ করছি। আমার কাছে পুরো জগৎ হলো সংসার। এইবারে তখন সঞ্জীব বাবু জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদু, আমি তাহলে একটা কথা জিজ্ঞাসা করি? বলছে, কর না বেটা, কর, কি করতে চাস তুই কর। বিধুশেখর বাবু কি আপনার কাছে শিক্ষিত? আপনার কাছে কি আছে? তখন তান্ত্রিক মুচকি হেসে চুপ করে গেল। সঞ্জীব বাবুর আর বুঝতে অপেক্ষা রইল না। বিধুশেখর বাবু 1 মাস আগে উদার হয়ে কোথায় গিয়েছে, এটাও বুঝতে কোন রকম অসুবিধা হচ্ছে না যে এখন সঞ্জীব বাবু কোথায় যাবে। ইনিও আজকে থেকে উধাও বলে পরিচিত হবে, কারণ এ ঘরে ঢোকা সম্ভব।
বেরোনোর কোনো উপায় নেই। তখনই বাইরে থেকে আরেকটা টকটক টকটক করে আওয়াজ হচ্ছে। সঞ্জীববাবু মনে মনে ভাবতেন, নিশ্চয়ই বিদুশেখর, আমি গ্যারান্টি। ঠিক পরেই দেখে না বিদুশেখর বাবুর প্রবেশ। বিদুশেখর বাবুকে সঞ্জীববাবু আগে থেকে চেনে। আমি জানতাম আপনিই আসবেন, অনেক আগেই অনুমান করেছিলাম আপনিই ঢুকবেন। এই আমার নাম যেন বাড়িতে কি করে দিস না আবার, আমি কিন্তু বাড়িতে আর ফিরতে চাই না। কেন কেন, আপনার তো সংসার রয়েছে। বলে সংসারে বউ এত গালাগালি করে, আমি তো বাধ্য হয়েই তো আমি বাড়ি থেকে চলে এসেছি। বলছে গালাগালি করে বলে সেই ভয়ে আপনি চলে এলেন? আপনার যে একটা পুত্র একটা কন্যা রয়েছে, সে কি হবে? তাহলে আমি কি এমনি এসেছি না, পুত্রর নামে টাকা জমা দিয়ে এসেছি, কন্যার নামে টাকা জমা দিয়ে এসেছি, স্ত্রীর নামে টাকা জমা দিয়ে এসেছি, সারা জীবন বসে খাবে। এখন আমার দরকারই নেই, আমি এখন মুক্ত পুরুষ। ঠিক আছে, আপনার নয় কথা বলবো না, কিন্তু আচ্ছা সঞ্জীববাবু আপনি এখানে? বলছি কি আর বলবো বলো, কপাল। আপনি ঘর ছেড়েছেন নিজের ইচ্ছায়, আর আমি ঘর ছাড়তে বাধ্য হচ্ছি এনার ইচ্ছায়। বলছে এনার ইচ্ছায় মানে? এনাকে আপনি চেনেন? বলছি হ্যাঁ, এ তো আমার দাদু হয়, চিনব না? বলছে আপনার দাদু? নিজের দাদু? বলছি হ্যাঁ রে বাবা, আমার দাদু। এদিকে তখন তান্ত্রিক বলছে হ্যাঁ, আমি ওনার দাদু। আজ থেকে আমার 2 শিষ্য। শোন, তোর 3 দিন কাজ, তোর 3 দিন কাজ। তুই সোম বুধ শুক্র আসবি, তুই মঙ্গল বৃহস্পতি শনি আসবি, রবিবার দিনকে ছুটি। ঠিক আছে, তাই হবে। কিন্তু বিদুশেখর বাবু তান্ত্রিকের কাছ থেকে কোনো টাকা চায়, কিন্তু সঞ্জীব বাবু তার নিজের দাদুর কাছ থেকে প্রতিদিন 200টি করে টাকা তুলেছিল। সেই জন্য তান্ত্রিক মহাশয় শ্রী সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ সঞ্জীব বাবুকে পরবর্তী দিন থেকে আসতে বারণ করলেন। যখন তিনি পরের দিন এলেন, বললেন দেখ বেটা, তোকে কাল থেকে আর আসতে হবে, তবে আমি তোকে এই টুকুনি প্রতিশ্রুতি দিচ্ছি রে, তুই প্রত্যেক মাসে মাসে তোর প্রাপ্য অর্থ পেয়ে যাবে। এইভাবে প্রতিশ্রুতি মতো প্রত্যেক মাসের শেষে 6,000 টাকা প্রত্যেক মাসে তার বাড়িতে মানি অর্ডারের মাধ্যমে পৌঁছে। আর সঞ্জীব বাবু তার দাদুর খপ্পর থেকে, তান্ত্রিকের খপ্পর থেকে মুক্ত হয়েছে। শেষে তান্ত্রিক বাবু সঞ্জীব কুমারকে এইটুকানি কথা বলেছিলেন যে তুই আমার পরিবারের অবলম্বন, তাই আমি তোকে মুক্তি দিলাম। বিদুশেখর বাবুও তখন সামনে, যাতে বিদুশেখর বাবু কোনো প্রশ্ন তুলতে না পারে, তাই জন্য বিদুশেখর বাবুর উদ্দেশ্য তান্ত্রিক মহাশয় বললেন, কি হে, আপনি কি মুক্ত হতে চান আমার থেকে? এই প্রশ্নের উত্তরে বিদুশেখর বাবু বললেন যে আমি চাই আপনাকে বিলীন, আপনার জন্যই আমি আমার সমস্ত কিছু ত্যাগ করতে চাই। আপনি কি রাজি? তান্ত্রিক মহাশয় বললেন তথাস্তু।
যেই তথাস্তু বললেন, সঙ্গে সঙ্গে একটি অদৃশ্য জ্যোতি বিদুশেখরের ঠিক বুক বরাবর কান থেকে বেরিয়ে তান্ত্রিক মহাশয়ের শরীরে প্রবেশ করল। আজ থেকে তান্ত্রিক মহাশয় এবং বিদুশেখর বাবু এক আত্মা, দুটো আত্মা একটা আত্মা মিলে গেল। অর্থাৎ বিদুশেখর বাবুর সমস্ত শক্তি, আত্মার শক্তি আজ থেকে তান্ত্রিক মহাশয়ের শরীরে প্রবেশ করল। এই কথা শুধুমাত্র বিদুশেখর বাবু, তান্ত্রিক এবং সঞ্জীব বাবু ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। ঘটনা শুরু হলো তারপরে। সঞ্জীব বাবু তো রীতিমতো সেদিনকে রাত্রিবেলা বাড়ি চলে গিয়েছে, কিন্তু কেউ জানে না যে এত কাণ্ড হয়ে গিয়েছে। তার স্ত্রী তো একদম হতচকিত ভাবে ঘরে বসে কান্নাকাটি হচ্ছে, কোথায় গেল। যখন রাত্রিবেলা ঢুকছে, কোথায় গিয়েছিলে তুমি? বাইরেটার নাম নেই, আমরা কি করছি না করছি কোনো খোঁজ আছে তোমার? দেখো ছেলেমেয়ে দুটো কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছে। সব কিছু শোনার পরে সঞ্জীব বাবু মনে মনে বলছে, কত যে চেষ্টা করে তারপরে যে আমি এলাম, সে আর তুমি কি বুঝবে? তোমাদের জন্যই তো আমি এলাম। কি রাত্রিবেলা ঘুম হচ্ছে, এমন সময় দরজায় টক টক ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। সঞ্জীব বাবু ঝিপ করে বিছানার উপরে উঠে বলে, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না শুরু করে দিয়েছে। আজ থেকে যেন এরকম একটা কণ্ঠস্বর, অচেনা কণ্ঠস্বর, কোথায় যাবি না, তোকে তো আমি ছেড়ে দিয়েছি। কিন্তু একদম তো ছেড়ে দিইনি। এক প্রকার হিপনোটাইজের মতো এই কথাগুলো যখনই তার কর্ণকুহরে প্রবেশ করলো, সঞ্জীব বাবু এক প্রকার অচেতন হবে বিছানায় বসে আছে। তার স্ত্রী কিন্তু বিছানায় ঘুমাচ্ছে। সঞ্জীব বাবু একা উঠে দরজা খুলে বাইরে নিজের মতো গটগট করে বেরিয়ে গেল, খালি পায়ে। কেউ জানল না ওই রাত্রিবেলা কোথায় গেল, সেই ঘরে। কিন্তু তান্ত্রিক কিন্তু আগেই বলেছিল, আমি তোমাকে মুক্ত করলাম। কিরম ভাবে মুক্ত করলো তার নমুনা আজ পাওয়া গেল। আমি তোমাকে পরিবারের মধ্যেই রাখবো, কিন্তু যখন যখন আমি চাইবো তখন তখন তুমি আমার কাছে আসবে। এইভাবে তাকে মুক্ত করেছে। সারা রাত সেই ঘরের মধ্যে তন্ত্র সাধনায় সঞ্জীব কুমার, তপেশ কুমার চট্টোপাধ্যায় তান্ত্রিক মহাশয়কে সাহায্য করে। কি দিয়ে? রক্ত দিয়ে। সঞ্জীব কুমারের রক্ত আগুনে আহুতি দিয়ে যে শক্তি অর্জন হলো, সেই শক্তি গ্রহণ করলো তান্ত্রিক। আজ থেকে সঞ্জীব বাবু তান্ত্রিকের অনুগত অনুচয় করলাম। সঞ্জীব বাবু যখন সকালবেলা হতে আবার বাড়ি ফিরে গেল, এদিকে তার স্ত্রী মনে কোথায় গিয়েছিলে সারা রাত? কোথায় গেলাম আবার, কিরম যেন একটা কি যেন ডাকলো, তারপরে আর না মনে নেই। এই দুটো কথা তার স্ত্রী খুব ভালোভাবে মনে আছে। কি যেন ডাকলো, মানে কোনো গন্ডগোল। তার স্ত্রী ছিল অত্যন্ত প্রখর বুদ্ধিমতী।
সোজা ঠিক তার পরের দিন শনিবার ছিল, সেইটা বুঝে তার স্ত্রী পাশেই একটা কালী থান, সেখানে গিয়ে ব্রাহ্মণ পণ্ডিতকে বলছে, আমার স্বামী বলছেন রাত্রিবেলা তার কেউ যেন ডাকলো। এই কথা যেই শুনেছে অমনি সেই কালী পূজারী অর্থাৎ পুরোহিত কেউ সে কি রে, রাত্রিবেলা ডাকলো, কে ডাকলো? তা তো বললো না, কিন্তু বললো ডাকলো। আমিও মোটে টের পাইনি, আমার স্বামী কখন উঠে চলে গেছে। তো স্বামীকে নিয়ে আসতে দেখি, ঘরে গিয়ে দেখে না যে সারা রাত বাইরে ছিল, ঘুমাচ্ছে। চলো, পুরোহিত ডেকেছে, তোমার না গেলে নাকি পূজা হবে না। কিন্তু একবার বলেনি কি জন্য রে। তো ঠিক আছে, তুমি চলো, আমি যাচ্ছি। বলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান করে বলছে, এই বস, গ্রামের পুরোহিত, চেনা পুরোহিত, ওই বস বলেছে, দিয়ে পাশে বসে আছে। দুজনে হাত ধর দেখি, আমার সঙ্গে মন্ত্র পড়। কি? ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। আর কি কি করতে হবে যদি বলো তো দেখি, আমার দেরি হয়ে যাচ্ছে, বাজার বাজার করতে হবে, আর তুমি এখানে বসে বসে মন্ত্র পড়াচ্ছ। আমার কি আর কোনো কাজ নেই? তোমার সঙ্গে বসে বসে তুমি মন্ত্র পড়লেই হবে? ছাড়ো তো, আমাকে ছাড়ো। এদিকে সঞ্জীব বাবু কানের ধারে কি শুনছে, উঠে যা, উঠে যা, উঠে যা। তাই জন্যই উনি বারবার বলছেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দে। পুরোহিতকে বলছে, প্রথম বলছে আমাকে ছেড়ে দাও, পরেরটা বলছে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে তাড়াতাড়ি বলেই হাত পা সব ঝ্যাংকা মেরে উঠে চলে গেছে। ব্রাহ্মণ পুরোহিত একদম পরিষ্কার বুঝে নিয়েছে যে কারুর আন্ডারে রয়েছে, মানে কার অধীন হয়ে রয়েছে, কেউ একে নিয়ন্ত্রণ করে। স্ত্রীকে বললো, এনে এই যে বোতলে জল দিলাম, যখন ঘুমোবে জলটা ছড়িয়ে দিন গায়ে, দেখবি তারপর কি হবে। কি হবে আগে থেকে বলে দিন, তাহলে আমি একটু সাবধানে থাকবো। বলছে দুটো জিনিস হবে, এক, যদিও কারো নিয়ন্ত্রণে থাকে তাহলে দেখবি নিজে থেকেই বলবে আমি জ্বলে যাচ্ছি, আমি জ্বলে যাচ্ছি, আমি জ্বলে যাচ্ছি। আর যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে চুপচাপ থাকবে। কিন্তু চেঁচাবে যখন ভয় পাবে না, কারণ জ্বলবে ও না, যে নিয়ন্ত্রণ করছে সে ওর মুখ থেকে বলবে আমি জ্বলে যাচ্ছি। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা বলেছে পণ্ডিত পুরোহিত মহাশয় তাই গিয়ে দুপুর বেলা সেই যখন গিয়ে দেখে না পেয়েছে ঘুমাচ্ছে, বাজারেও যায়নি, কোনো কিছু করেনি, কিন্তু ঘুমিয়ে পড়েছে গিয়ে। আরো কি লোক ঘুমিয়ে আছে, সোজা এক বোতল জল নিয়ে বাড়িতে ছেড়ে ছড়েছে, পুরো দেহ পুরো ভিজে গেছে, পা থেকে মাথা পর্যন্ত। যেই দিয়েছে বিছানার ওপর উঠেই সঙ্গে সঙ্গে লাফালাফি দাপাদাপি চেল্লানি শুরু করে দিয়েছে। আর বুঝতে অপেক্ষা নেই যে পণ্ডিত মহাশয় ব্রাহ্মণ পুরোহিত যা বলে তাই সত্য। চারিদিকে এত আওয়াজ করছে, তার প্রতিধ্বনি পুরো পাড়ায় ছড়িয়ে পড়েছে। পাড়ার লোক সব ছুটে এসছে, এখানে কিছু শব্দ এত কি হচ্ছে, কি জ্বলে যাচ্ছে করে, আগুন কই, আগুন তো নেই, জ্বলে যাচ্ছি মানে কি? কেউ বুঝতে পারছে না জ্বলে যাচ্ছে, অথচ কোনো আগুনই নেই। একটু অসম্ভব কাণ্ড। কাকে কত বোঝাবে কেউ বুঝতেই চায় না।
আরে আবার জ্বলে যাচ্ছি মানে এই জ্বলে যাচ্ছি নয়, অন্য কিছু কেউ বুঝতেই চায় না। আর বোঝানোর যে সময় লাগে সেই বোঝানোর সময়টাও নেই, শুধু সবাই শুধু জ্বলে যাচ্ছে কিন্তু আগুন নেই। ৫-৬ জন ছোকরাকে হেঁটেই ফেলেছি, চাকরি হচ্ছে আমার সঙ্গে, দুপুর বেলা খাওয়া দাওয়া নেই, জ্বলে যাচ্ছি আগুন নেই। এই সমস্ত চালাকি বন্ধ করো, সরে যাও সব, জ্বলে যাচ্ছি আগুন নেই, জ্বলে সব জলে সব কত উদ্ভুক দেখবো বলে তারা সব দিনের মতো বাড়ি চলে গেছে। কিন্তু স্ত্রীটা মনে মনে ভাবছে উদ্ভুক আমরা না তোমরা, লোকটাকে যে আমি বাঁচালাম এত কষ্ট করে, আমি কিনা হয়ে গেলাম উদ্ভুক। কিছুক্ষণ পরে সেই সঞ্জীব কুমার বিছানায় আবার, কিছুক্ষণ পর যখন উঠে বলে আমি কোথায় আছি, এখানে এলাম কি করে, আমি কে? পাশে একটা বুড়ো মতন লোক, সে মানে মোটামুটি হাইটে কম, অনেকটা ছোট, মানে 5 ফুটের কম হবে। তো বলছে আমি কে? তোর বাবা। আমি কোথায়? স্বর্গে। আমার সঙ্গে মস্করা হচ্ছে? ওই মস্করা কে করছে, তুই না আমি? কোথায়? দেখতে পাচ্ছি না তোর বাড়ি? তোর নাম তুই জানিস না? কি নাম তোর? আমার নাম ও নাম তোর মনে পড়বে না, তোর নাম তো সঞ্জীব কুমার, না হয় অন্য কিছু হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ আমার নাম সঞ্জীব কুমার। বল কি তোর স্ত্রীর নাম কি? আমার স্ত্রী ও হ্যাঁ রাধারানী। হ্যাঁ স্ত্রীর নামটা ঠিক মনে আছে, নিজের নাম ভুলে গেছি। তখন এবার চালাকি করে জিজ্ঞেস করছে, এই তোকে কে বস করেছিল রে? এই বলেছে বস করেছিল কে? এবারে গম্ভীর হয়ে গেছে, কে বস করেছিল? আরে বাবা তোকে নিয়ন্ত্রণ করছিল কে? নিয়ন্ত্রণ? কে নিয়ন্ত্রণ করবে? আর তুই কার অধীনে ছিলিস? আরে আমি তো স্বাধীন, অধীন তো নয়। সেই যে বুড়ো মতন লোকটা অনেক কিছু জানে। তুই কার ঘরে গেছিলি? ঘর? আমি তো আমার ঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই সেই বৃষ্টির দিনে গিয়েছিলি সাইকেলটা কই? কই আমি তো বলিনি সাইকেল কিনে নি। ঠিক আছে, আচ্ছা তুই যে পড়ে গেলি, কোমরে ব্যথা আছে? ব্যথা? দেখো আমি লাফাতে পারি এক্ষুনি। ঠিক আছে, ওই ঘরের মধ্যে কার সঙ্গে দেখা হয়েছিল? কোন ঘর? তুই যে বৃষ্টির সময় কি ঘরে ঢুকলি? এইবার চেতনা এসেছে। হ্যাঁ বলছি 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 সব মনে পড়ছে, এবার আমি বলছি বলছি, থামো থামো, বসো বসো, বলছি বলছি বলছি। তোর বলতে হবে না, সবই আমি জানি। সে দেখে না বিধুশেখর স্বয়ং দাঁড়িয়ে আছে, মানে ও বুড়ো আর কেউ নয়, ও বিধুশেখর। বলছি তুমি করছে যে, তুমি তো এই বলিসনি, বলছি এই বলিসনি, তবু বলে দিয়েছে ঢুকে গেলে তান্ত্রিকের মধ্যে। ওই তান্ত্রিক আর পৃথিবীতে নেই, তাই আমি তান্ত্রিকের মধ্যেও নেই, আমি এখন মুক্ত। আমি তান্ত্রিকের মধ্যে থেকে আবার নিজের দেহে ফিরে এসেছি। এই তুই জানিস আমার মৃত্যুর পর আমার দেহটাকে তান্ত্রিক যত্ন করে রেখে দিয়েছিল। অর্থাৎ তান্ত্রিক আগে থেকেই জানতো যে আমি আবার ফিরে আসবো। কত ভালো বল? মনে হয় ভালো না ছাই?
আমার মৃত্যুর মুখে থেকে পাঠিয়ে দিয়েছিল, আমার স্ত্রী না থাকলে আমি মনে হয় মরেই যেতাম। ভালো তখন জিজ্ঞেস করছে, তান্ত্রিকটা কে? কি আবার? আমার দাদু। সত্যি সত্যি? বলছে হ্যাঁ। দাদু তো বেঁচে ছিল এতদিন? বলছে হ্যাঁ। এবার বিশ্বনাথ বাবুকে জিজ্ঞেস করছে, দাদু কি করে মারা গেল? তুই যে চলে এলি সেদিনকে, আমি তো ছিলাম শনিবার দিনকে, তারপর আমি তো ছিলাম, তুমি সকালে চলে এলি। ওই সকালবেলাতেই যজ্ঞ করার সময় তুমি মারা গেলে। কি করে মারা গেলেন? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকে তিনি মারা গেলেন। আর তার সমস্ত শক্তি আমাকে দান করে দিয়ে গিয়েছে। উনি বলেও ছিলেন যে আমার মৃত্যুর পর সমস্ত শক্তির অধিকারী তুই হবে। আজ থেকে আমার মধ্যেই ওনার সমস্ত শক্তি আছে। তাই বলতে পারি এক প্রকার আজ থেকে আমিই তান্ত্রিক। আর ওই যে ঘরের মধ্যে যে খটখট করে শব্দ হচ্ছিল চারিদিকে, সেগুলো কি? তো ওগুলো আবার কি? ওগুলোতে সেই তুই যে ঘরে ঢুকছিলিস, যে সময় সেই ঠক ঠক করে আওয়াজ হচ্ছিল, তার প্রতিধ্বনি। ওই প্রতিধ্বনি কিন্তু তোর মৃত্যু পর্যন্ত কানে বাজবে। আর একটা কথা বলে রাখি, শুনে রাখ, প্রত্যেক দিন রাত 12টার পর দেখবি তুই কারণ নিয়ন্ত্রণে না থাকলেও তোর কানে কেউ একজন এসে ফিসফিস করে বলবে, ভালো থাক বাবা, ভালো থাক, দীর্ঘজীবী হ। ওটা আর কেউ নয়, ওটা হলাম আমি। সবাই ভালো থাক বলে বিধুশেখর বাবু অদৃশ্য হয়ে গেলেন। গল্প এখানেই সমাপ্ত।